কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের কেন এই ধরনের মিথ্যা কথা বলেন সাদিক কায়েম? লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন, আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন ছাত্র নেতা। প্রথমেই পরিচয় করে দিচ্ছি জনাব আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এরপরই আছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, যিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জনাব আকবর হোসেন। আপনাদের তিনজনকে এই অনুষ্ঠানে স্বাগত। শুরু করতে চাই আবিদুল ইসলাম আপনাকে দিয়ে। এখন পর্যন্ত ক্যাম্পাসের যে পরিস্থিতি, সবশেষ আমাদের প্রতিবেদকরা জানিয়েছেন যে আজকের ক্যাম্পাস পরিস্থিতি মোটামুটি শান্ত। আজকে আপনাদের একটা জরুরি সভা ছিল, এবং আজকে সাদিক কায়েম সহ তার সতীর্থরা একটি সংবাদ সম্মেলন করেছেন, আরও একটি ছাত্র সংগঠন সংবাদ সম্মেলন করেছে, এবং সবশেষ যার বিরুদ্ধে অভিযোগ, যেই শিক্ষার্থীর বিরুদ্ধে যে এই ফটোকার্ড ছড়ানোর, তিনি আবার গিয়ে শাহবাগ থানায় জিডি করেছেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতির দায় আপনারা ছাত্র শিবিরকে দিচ্ছেন। ঘটনার পরপর বিভিন্ন ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন দাবি করছে যে ফটোকার্ডটি ভুয়া ছিল, কিন্তু আপনাদের কাছে অকট্য কিছু দলিল আছে বলে আপনারা বলছেন। আসলে কিসের ভিত্তিতে আপনারা এই স্ট্রং পজিশনটা নিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মধ্য দিয়ে শুরুতে যদি আমি আসি কোনো ভূমিকা ছাড়া, তাহলে 5 আগস্ট যখন ঘটার পরে 5 আগস্ট বিকেল থেকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনে 5 আগস্ট বিকেল থেকে শিবির আধিপত্য বিস্তার করেছে সাধারণ শিক্ষার্থীর নামে। সেটা আমরা বারবার বলে এসেছি। এবার আসেন, যে ফটোকার্ডের কথা বললেন, গতকালকের ফটোকার্ড কিন্তু শেষ ফটোকার্ড ছিল না, এটা ছিল এক্সট্রিম পর্যায়ে, যেটার পুঞ্জীবিত একটা খুব ব্রাস্ট আউট হয়েছে গতকালকে। এই যে দেখেন, আমি যদি বলি এই মুহূর্তে বসে আমি যদি একটা ডকুমেন্ট শো করি, সুমাইয়া বান্না শিবিরের অ্যাক্টিভিস্ট, সে একদিন আগে পোস্ট করেছে যে এক পাক আর্মির স্ত্রী বলেছিল টোকাই দিয়ে গড়া জাতীয়তাবাদী ছাত্রদল, পাক আর্মির স্ত্রী। আপনি চিন্তা করতে পারতেছেন? এরপরে এই সুমাইয়া বান্না গতকালকে পোস্ট করেছে, দাঁত কি শুধু মোসাদ্দেকের উঁচু, নাকি কৃষ্ণাঙ্গদের রাতের রানীরও উঁচু? সহ্য করতে পারতেছেন তো আপনি? রাখেন। এই সুমাইয়া বান্নার সাথে কার ছবি দেখতে পাচ্ছেন? আমার সাথে বসে আছে সাদিক কায়েমের ছবি দেখতে পাচ্ছেন। এখন আপনি আমাকে বলেন, যারা এই ধরনের নোংরা ন্যারেটিভ 5 আগস্টের পর থেকে একের পর এক ছড়িয়ে গিয়েছে, এই ঘটনা ঘটার পর আমরা সন্দেহ কাকে করব? স্বাভাবিকভাবে আমি শিবিরকে করব। আমাকে আজকে সুযোগ দেবেন, ওনাকেও সুযোগ দেবেন, কিন্তু ডকুমেন্টগুলো শো করবেন। এবার আসেন, এটা হচ্ছে একটা ডকুমেন্ট আমি আপনাকে দেখালাম। এবার আসেন যেখান থেকে এগুলোর উৎপত্তি হয়েছে, প্রিয় দর্শকবৃন্দ, অল এভিডেন্স। এবার আসেন অল এভিডেন্সের শুরুতে যাই, যেখান থেকে 5 আগস্টের পরে আমাদের এই নোংরা রাজনীতির উৎপত্তি। এই যে ঢাবি কণ্ঠস্বর, যে ঢাবি কণ্ঠস্বর এখন তার নাম পরিবর্তন করে ডেইলি ডাকসুতে রূপান্তরিত হয়েছে। প্রিয় বাংলাদেশ, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে ঢাবি কণ্ঠস্বর, একের পর এক, সহজে জান্নাতে যেতে চাইলে আকিস টেম্পো স্ট্যান্ডে আসুন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এভাবে যত ধরনের ভুয়া ফটোকার্ড আছে, ঢাবি কণ্ঠস্বরের নামে 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আমি দেখালাম, এটা হচ্ছে ঢাবি কণ্ঠস্বর। প্রিয় বাংলাদেশ, এটা ঢাবি কণ্ঠস্বর। এবার আসেন নাম্বার 1। এবার আসেন নাম্বার 2, ডিউ ইনসাইডার। এই যে ডিউ ইনসাইডার দিয়ে যত ধরনের অপতথ্য অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন। তারেক রহমান হিন্দুদের জন্য 20% কোটা বরাদ্দের কথা বলেছেন, পরে ভোট বাহিনীর ঘুম নেই। আমার কথা হলো ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা পেলে হিন্দুরা কেন নয়? তানভীর আল হাদি মায়ের এভাবে আমরা লম্বা সময় ধরে আলোচনা করব, আসবো আপনার কাছে। না, আমাকে কিছু সময় দেন, প্লিজ, শেষ করতে দেন। এই হচ্ছে আমরা সময়টা বন্টন করতে চাই। ডিউ ইনসাইডার। এবার আসেন ডেইলি ডিউ অবজারভার। জি, এখন বর্তমান নাম ভয়েস অফ জেনজি। এই যে দেখেন, এই হচ্ছে ঘটনা। এই যে মিথ্যা যত ফটোকার্ড আছে এগুলো ছড়ানো হয়েছে। এবার আসেন, তাহলে 1, 2, 3 তিনটা পার্ট আমি শেষ করলাম, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিষ বাষ্প ছড়ানো হয়েছে, যে কথা আমরা বলিনি আমাদের নামে করে। এবার আসেন, এগুলা কে করেছে? এগুলো তো কেউ করেছে, তাহলে কে করেছে? একজন অসাধারণ শিক্ষার্থীর আমল নামা, প্রিয় বাংলাদেশ, নাম ফয়সাল উদ্দিন, বাড়ি চট্টগ্রাম লোহাগড়া চম্বড়া ইউনিয়ন। আপনি এইদিকে দেখেন। ডিপার্টমেন্ট ফার্সি ভাষা সাহিত্য, সেশন 18-19, মাস্টারদা সূর্যসেন হল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে।
সাদিক কায়েমের বন্ধু। এবার আসেন, এই যে ডিউ ইনসাইডারে সে ছবি তুলেছিল যখন, আরো পরিচয় দিচ্ছি। এবার আসেন মেইন কথায়, ফয়সালের যে মেইন ফেসবুক পেজ কিংবা মেইন ফেসবুক আইডি, সেই আইডিতে যখন তার ফোনের যে স্ক্রিন ভিডিও আমরা নিয়ে এসেছি, তার নিজের ফোনের স্ক্রিন ভিডিও, এই যে ফয়সাল, ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার, আওয়ার স্পিচ, ডিউ ইনসাইডার, ইংলিশ টুডে, ডেইলি ইত্তেহাদ, আস্তার বাজার, এই পেজগুলো ফয়সাল চালাতো। আব্দুল ইসলাম, আসবো আমি আপনার কাছে। একবারই শেষ না, আমরা কিন্তু অনেকক্ষণ কথা বলবো। এটা শেষ করতে দেন। 16 মার্চ সাদিক কায়েম যখন হজে গিয়েছিলেন, উমরায় গিয়েছিলেন, তখন সাদিক কায়েম তাকে ফয়সালকে মেসেজ দিয়েছে যে তোমার জন্য আমি দোয়া করেছি। সে পোস্ট দিয়েছে, জীবনে কেউ একজন আছে যিনি আমার জন্য নাম ধরে দোয়া করেছেন মক্কায়, তিনি আমাদের ভিপি সাদিক কায়েম ভাই। এরপরে সে পোস্ট দিয়েছে, দেখেন এই বছর সম্ভব না, আগামী বছর আপনি এভিডেন্স গুলো তুলে ধরবেন, একবারে সব শেষ করলে আপনি নিশ্চয়ই পরে আলোচনার জন্য আপনি আরো রাখবেন। ফয়সাল না, আমি শেষ করতে দেই। এইচ আল বান্না, যিনি 71 এর বর্তমানে ভিপি, এবং হচ্ছে যে আহমেদ জুবায়ের, এবং আমাদের আলোচনাটা এগিয়ে নিতে হবে। আপনি দেখাবেন, আপনি সবগুলো দেখাবেন, আমি আপনাকে সময় দিব। এই যে দেখেন, আমি এই প্রমাণগুলো দেওয়ার পরে আজকে এই সাদিক কায়েম বসে এই প্রমাণগুলো এখান থেকে মিথ্যা প্রমাণিত করছেন। নিঃসন্দেহে তিনি তার বক্তব্য দিবেন। 5 আগস্টের পরে উত্তপ্ত ক্যাম্পাস কেন হলো? আমরা রাজনীতি করলাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনবার জন্য। আজকে সাদিক কায়েম 6 আগস্ট থেকে এই ধরনের নোংরা প্রপাগান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করে সাদিক কায়েম নিশ্চয়ই জবাব দিবে। আপনি ছড়িয়ে দিয়েছে। 7 মিনিট মতো বলেছেন, আমরা আসবো। আমরা অনুষ্ঠানের টাইম লিমিটেশন আছে। আজকে সাদিক কায়েম জনগণের নেতা হিসেবে তাকে পরিচয় দেয়, সে একজন গুজববাজ, সে একজন হচ্ছে যে মিথ্যা অপপ্রচারকারী। আজকে সে নিজেকে সাদিক কায়েমের নিশ্চয়ই এই বিষয়ে বক্তব্য থাকবে। ধন্যবাদ আপনার কাছে, অনেকগুলো এভিডেন্স আপনি নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে একজন সিনিয়র সাংবাদিকও কানেক্টেড আছেন। সাদিক কায়েম, আপনি তার বক্তব্য শুনছিলেন। সুমাইয়া বান্নাকে দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন যে তিনি শিবিরের কর্মী, কোন অর্থে তিনি শিবিরের কর্মী, এবং যেই তথ্যপাত্রগুলো তিনি উপস্থাপন করেছেন এর প্রেক্ষিতে কি বলবার আছে। আমি দেখছি যে আপনিও কতগুলো ফটোকপি স্ক্রিনশট নিয়ে এসেছেন, এবং তারা যেই অভিযোগগুলো করেছে সেগুলো আসলে কতটুকু আপনি ডিবাঙ্ক করতে চান। আপনাকে ধন্যবাদ। আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারে। আমি আপনি যখন কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? না, আমরা এভাবে তো কথা বলা যায় না। আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। কথা বলার সময় লম্বা সময় কথা বলবো। কথা বলতে দাও হচ্ছে ভদ্রতা। আপনি যে একটু আগে আমাকে যে গুজববাজ বলেছেন, আপনি আমাকে যে একটু আগে গুজববাজ বলেছেন, এটা কিসের বেসিসে বলছেন? এই যে এগুলোর বেসিসে বলছি, এগুলো আপনার হাজার এভিডেন্স আছে, কথা একটু বলতে দেন। কথা বলতে দেওয়াটা মানে উনি শেষ করে আবার জনাব আবিদ আবার কাছে এবং ছাত্রনেতা হিসাবে আমি আবিদ ভাই থেকে ওই সময়টা এক্সপেক্ট করেছি। উনি যখন কথা বলেছে, আমি কোনো কথা বলেছি? জি, আপনি বলুন। আমি কথা বলুন, আমি আশা করব উনি আমার কথা শুনবে। শোনার পরে ওনার যদি কোনো অপিনিয়ন থাকে সেটা উনি দিবেন, নিশ্চয়ই আসবে। আচ্ছা, আমি খুব ঠান্ডা, আমি এখানে কারোর সাথে ঝগড়া করতে আসি নাই। আমি প্রথমেই বলিনি, আবিদ ভাইরা খুব চমৎকারভাবে মবের বিরুদ্ধে কথা বলে, খুব চমৎকারভাবে গুজবের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকালকে একটা ফেক ফটোকার্ডটা তৈরি করলো ছাত্রলীগ। এরপরে সারা দেশব্যাপী এই ফেক ফটোকার্ডটা ছড়াই দিল ছাত্রদল। আচ্ছা, তখন যখন এই ফেক ফটোকার্ডটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, পরবর্তীতে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হলো। তাকে হচ্ছে খুন করে ফেলা হবে, তাকে জবাই করে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এরপরে ওই ছেলে কি করলো, তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় গেল। শাহবাগ থানায় গিয়ে জিডি করতে গেল। আচ্ছা, যখন জিডি করতে গেল, তখন তার তো একজন নাগরিক হিসেবে তার আইনের অধিকার নাই? অবশ্যই আছে। সে বসেছিল ওখানে থানার মধ্যে, থানার ওসি তার জিডি নিচ্ছে না। পরবর্তীতে থানা থেকে ইনফরমেশন দেওয়া হলো যে আব্দুল আল মাহমুদ, যার নামে ফেক ফটোকার্ড তৈরি হয়েছে, সে থানায় আছে। তো ছাত্রদলের একটা গ্রুপ তারা গেল SM হলে, সে SM হলের শিক্ষার্থী তাকে রুমে খুঁজলো, যেটা আমরা আগে ফেসিবাদী আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে ধরতে হবে, তাকে মারতে হবে, তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা, তাকে যখন হলে পেল না, তখন ইনফরমেশন তাদের কাছে আসলো সে হচ্ছে শাহবাগ থানায় আছে। ওকে, তখন ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ে যিনি এখন সভাপতি গণেশচন্দ্র সাহসের নেতৃত্বে একদল সন্ত্রাসী তারা শাহবাগ থানায় গেল। শাহবাগ থানায় গিয়ে নৃশংস কায়দায় তার সাথে যারা ছিল হল সংসদের এবং ডাকসুর, তাদের উপর বর্বরচিত হামলা হইলো। আচ্ছা, হামলা হওয়ার পরে তখন তাদেরকে উদ্ধার করতে ডাকসুর আরও কিছু প্রতিনিধিরা গেল, ওইখানে মোসাদ্দিক, জুবাইর সহ এবং জুমা এবং আরও কয়েকজন ছিল। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত নৃশংস কায়দায় তাদের উপর হামলা করতে করতে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, এখন এই যে এইভাবে নৃশংস কায়দায় একজন থানার মধ্যে, এই যে আবিদ ভাই ওখানে ছিল, এবং আবিদ ভাই যে মবের বিরুদ্ধে বলে, তিনি যে গণতন্ত্রের কথা বলে, আমি চিন্তা করি উনি কীভাবে আজকে
জাতির সামনে তার চেহারাটা দেখাইতেছে। ওইখানে যাওয়ার পর পরবর্তীতে যখন আমরা গেলাম শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য, ওইখানে সম্পূর্ণ উস্কানিমূলক স্লোগান আমাদের উপর বারবার। আমাদের ওখানে মাঝহার ছিল সামনে, আমি নিজে ছিলাম। আমি যখন আমার কর্মী যারা ছিল তাদেরকে বললাম কোনো ধরনের স্লোগান দেওয়ার দরকার নাই, আমরা আসছি কথা বলার জন্য। এবং ওখানে রাকিব ভাই ছিল, তাকে বললাম এই যে আপনি নৃশংসকারী যে হামলা হচ্ছে এটা কারণ কি? একটা ফেক ফটো কার্ড। আপনাদের যদি এভিডেন্স থাকে, অভিযোগ থাকে, সেটা থানায় অভিযোগ দেন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এই থানার মধ্যে যেখানে মানুষ নিরাপত্তার জন্য আসে, সেই থানায় আপনার ক্ষমতা দেখিয়ে এভাবে নৃশংসকারী হামলা করে সে অধিকার আপনাকে দিয়েছে কে? রাষ্ট্রে কি কোনো আইন বলতে কিছু আছে? সরকার বলতে কিছু আছে? এরপর কি হলো? ওখানে সাংবাদিক ছিল, সাংবাদিকরা কি কোনো দলের? সাংবাদিকরা তারা যখন এই হামলা করছিল, তারা তখন তার ভিডিও করছিল। তখন এই সাংবাদিকদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যেটা পুরো সময় জুড়ে সবসময় জুলাই বিপ্লব এবং আরো অনেকগুলো ফটোকার্টের ছিল ছবি আমি উপস্থাপন করেছেন, বলতেছি এই সাংবাদিকদের উপর প্রায় 16 জন সাংবাদিকদের উপর হামলা হলো। এবং সেই সাংবাদিকদের তারা বিস্তারিত এখানে দিয়েছেন সাংবাদিকদের উপর কিভাবে সে হামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি, তার শার্ট একদম ছেড়ে ফেলা হয়েছে। ক্যাম্পাস পর্যায়ের বিভিন্ন সাংবাদিক, তাদের উপর হামলা হলো। আচ্ছা, এরপরে কি হলো? যে শিক্ষার্থী ওখানে ছিল, যার নামে ফেক ফটো কার্ড, তাকে থানার মধ্যে 10 ঘন্টা আটকে রাখা হলো। 10 ঘন্টা আটকে রাখলাম। যখন আমি জিজ্ঞেস করছিলাম ওখানে যে পুলিশ ছিল, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা ছিল, আপনার কিসের বেসিসে আপনি তাকে আটকে রাখলেন? তখন বলো উপরের নির্দেশ। সে উপরের নির্দেশ তো আমরা যে হাসিনা আমলে, হাসিনা এবং ছাত্রলীগ এবং ওই সময়ে যারা সরকারে ছিল ফেসিবাদী শক্তি, তাদের নির্দেশে তো হামলা হইতো, মামলা হইতো, কাউকে গুম করে ফেলা হইতো, খুন করে ফেলা হইতো। সেই কালচার দেখতে পেয়েছে। আমি ধানমন্ডি থানা নিয়ে যাওয়া হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, বলছে না কোনো অভিযোগ নাই। উপরের নির্দেশে, সরকারের নির্দেশে, হোম মিনিস্টার এবং এই হোম মিনিস্ট্রি থেকে সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে রাখা হয়েছে। সরকারের নির্দেশে এমন কোনো নির্দেশ কি সরকার দিয়েছে? আমি জানি না। তাদের যে বলছে আমাদের কিছু করার নাই, এখানে যারা ছিল পুলিশ উচ্চপদস্থ যারা আছে, অবশ্যই আপনি আসবেন, তাদের কিছু করার নেই। আসবো। এরপরে এগুলোর কারণে তো আজকের এই উৎপত্তি নাকি? আচ্ছা, এরপরে যে উনি বলতেছেন না আমাকে বলতে দিতে হবে, ওয়ান বাই আপনি তো বলতেছেন গতানুগতিক না কোনো গতানুগতিক না, সব এভিডেন্স আপনি নিয়ে। এগুলোকে ডিফেন্ড করেন। এরপরে কেন হইছে সাদিক কেন আপনাদের এরপরে ভিডিও চর্চার কারণে উনি আজকে যে গুজবের কথা বলছে, কালকে সারা রাত আমি না এই রাজনৈতিক সংস্কৃতি তো আমরা চাই না। আপনারা এটা করছেন, এগুলোর কারণে তো আজকে এগুলো হইছে, এগুলোর কারণেই তো সাদিক কেন গণতন্ত্র না এটা আপনাদের দায়। এই দায় আপনার এই বাংলাদেশের ইতিহাসে আমি তো দেখি 54 বছরের ইতিহাসে এই মিথ্যা থানায় গিয়ে মব তৈরি করা। এই ভাই এগুলো সিলেলে আচ্ছা, আমরা এক এক করে থানায় গিয়ে আমরা এক এক করে শেষ করি। আমরা একটু জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে। যে সাদিক ভাই আপনি বলেছেন সেই নিরাপরাধ শিক্ষার্থীদের উপর এইভাবে ন্যাক্কারজনক হামলা করা। আসবো আপনার সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছেন না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের কাছে আসবো। আপনি আমাকে আমরা একই সাথে উনি বট আইডির কথা বলছে। এগুলো ডিবাঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। আচ্ছা, বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েরদের হচ্ছে বট আইডি চালায় ডিপার্টমেন্ট অফ বাকশাল। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে আবিদুল ইসলাম ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করব আমরা একটা শো চালিয়ে নিজে এই মিথ্যা গোটা জাতিকে আমাকে বলতে দিতে হবে, জাতিকে ধ্বংস আমাকে করে বলতে দিতে হবে। মিথ্যা। উনি কি করছেন গতকালকে? শুনেন ভাই, অস্বীকার করতে এই যে কথাই বলতে দিচ্ছে না। গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন। ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিকরা ওনারা নাকি ধরছে। আচ্ছা ধরক, সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সে ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা, আপনি কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জের আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। আমাকে বলতে মোকাররম আমরা দুজনের ওনাদের সাথে তাহলে বসা যাবে না। আমি মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়। তাকে ধরে উনি বলছে বটফোর্স ধরছে, তার দলের বটফোর্সদেরকে ধরে তারপরে সে বলতেছে হচ্ছে আমরা একটু শান্ত ভাবে চালিয়ে দেব। সকল বটফোর্স আমরা একটু আকবর ভাইয়ের কাছে যেতে চাই। আবির ভাই হচ্ছে সাদিক কায়েম, আবিদুল ইসলাম সকল বটফোর্সের অ্যাডমিন। ভাই সিল্লায়া আমি প্রমাণ নিয়ে আসছি সাদিক কায়েম, সিল্লায়া মার্কেট পাওয়া যায় না, সিল্লায়া মার্কেট আবিদুল পাওয়া যায় ইসলাম না। খান এবং সাদিক কায়েম, আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে একজন অতিথি আছেন। সাদিক কায়েম, আপনি অনেক সময় নিয়েছেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন, আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি। ওনার মতো একজন না না সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন, আপনাকে অনুরোধ করব না, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন। এই মিথ্যা প্রমাণ করেন।
আমরা ঠিক আছে? টকশোরে এগিয়ে বিরোধী নেই। দলের নেতা এবার যেতে ওনাকে চাই একটু। জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির, তাকে বলছে সাদা শয়তান। আপনি অনেক সময় নিয়েছেন। একটা রুচি- আপনি আবার বলবেন। যিনি গুজব না, ছড়াবার একটা বলবো না, দলের যিনি একটা গুজব ছড়াবে, ছাত্র যিনি সংগঠনের আবিদ, নেতৃত্ব পর্যায়ে যিনি এবং সাদা মিথ্যাবাদী, শয়তান। তাকে কি বলবো না, তাকে আমি এমন দুজনকে যে- অনুরোধ করছি, আমি দুজনকে অনুরোধ করছি আমার দিকে আপনারা সমস্ত- আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। না, আরে ভাই, ওনাকে এই মিথ্যাগুলো কোন আসছে, একটা আসছে, বিভাগ আপনার করে? কথা আমি কোনো আসছি। কথাই বলি এই নাই। শব্দগুলোকে আমরা এনাকে একটু হচ্ছে সাদা আকবর ভাইয়ের শয়তান। কাছে যেতে চাই। সিনিয়র সাংবাদিক আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন। বিভক্ত আপনি করে ফেলছে এরা। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাজনীতির এইভাবে তো মাঠের হয় না। উত্তাপ টেলিভিশন টক শো সাদিককে আমি পর্যন্ত স্বীকার করতে গড়াচ্ছে। হবে এগুলো। আমরা একটু জনাব আকবরের কথা শুনি। আকবর হোসেন, আপনার কাছে সরাসরি যে প্রশ্নটা করতে চাই, এই যে ফটোকার্ড সন্ত্রাস বলা হচ্ছে, যে ফটোকার্ড নিয়ে বিতর্ক, এটি দোষারোপ করা হচ্ছে ছাত্র শিবিরকে, ছাত্র শিবির পাল্টা দোষারোপ করছে এটি ফেক। আবার দুটি ছাত্র fact শিবির check- না, এটা সর্বসম্মত আমরা- ভাবে প্রমাণিত। আপনি বলবেন। হ্যাঁ, হ্যাঁ। দুটি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন তারা বলছে যে এই ফটো আইডি কার্ড ফেক ছিল। আসলে ফটো কার্ড কোনটা ফেক কোনটা অথেন্টিক, এটা আসলে কে দায়িত্ব নিয়ে, এটা দায়িত্ব কে নেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ছাত্র রাজনীতি এখন যে জায়গায় আবারও আসছে, এই ছাত্র সংগঠনগুলো 5 আগস্ট পরবর্তী তারা কি কারো ফাঁদে পা দিচ্ছে, নাকি এই পরিস্থিতিটা অবশ্যম্ভাবী ছিল? খুব সংক্ষেপে যদি একটু বলেন। আসলে রাজনীতি এখন যেটা হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে, সেটা ট্রিকল ডাউন করছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে। মানে এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। এই জন্য আমি বলছি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতের যে প্রেম, এটা এক পর্যায়ে বাসর পর্যন্ত গড়িয়েছিল। আপনারা জানেন সেটা 2001 সাল। এবং বাসর পর্যন্ত গড়ালে কি হবে, বিয়ের পরেও তো ডিভোর্স হয়। সো বিএনপি এবং জামায়াতের অবস্থাটা সেরকমই। সেরকম এই জন্য বলছি যে ইট ওয়াজ এ ম্যারেজ অফ কনভিনিয়েন্স অ্যাট সাম পয়েন্ট উই রিয়েলাইজড। কারণ বিএনপিও তখন বুঝতো যে জামায়াতকে সাথে না নিলে আওয়ামী লীগকে ট্যাকল করা মুশকিল হবে, এবং জামায়াতও জানতো যে বিএনপির সাথে না থাকলে তাদের সার্ভাইভালের জন্য এটা কঠিন হয়ে যাবে। এখন 5ই আগস্টের পরে যেটা হয়েছে, যেহেতু বিএনপি এবং জামায়াত মনে করছে আমাদের সামনে খোলা প্রান্তর, হ্যাঁ, আর তো কেউ নাই, সুতরাং তারা দুজন পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠবে, এটা অবধারিত। এটা অবধারিতই ছিল, এখন সেদিকে হাঁটছে বলে আমার মনে হচ্ছে। আর মূল বিষয় যেটা, এটা হলে লাভ কি আমি জানি না, যে এটা এখানে আবিদ সাহেব আছেন এবং সাদিক কায়েম সাহেব আছেন, ওনাদের দলের শীর্ষ পর্যায় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা যে এই ধরনের তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জন্য, সেটা আমার জানা নেই, এটা ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু এটা ইটস এ জিরো সাম গেম ফর ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি অ্যান্ড জামায়াত ইসলামী, যার জন্যই আমরা বলি না কেন, কারণ এই গেম থেকে কেউই কোনো কিছু অর্জন করতে পারবে না। ইটস নট এ উইন উইন সিচুয়েশন এট অল। আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি জনাব আকবর হোসেন, একই সাথে আপনি বলবেন যে এই যে গুপ্ত সুপ্তের যে রাজনীতি নিয়ে বিতর্ক, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটিকে আমি ভালোভাবে দেখছি না। ভালোভাবে দেখছি না এই জন্য যে জামায়াত, দেখুন, বিএনপি ইজ এ ভেরি বিগ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের কনটেক্সটে। আমি এই মুহূর্তে এখনো বলবো বিএনপি হচ্ছে বাংলাদেশের দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। বিএনপির তুলনায় জামায়াত ছোট পলিটিক্যাল পার্টি, এনসিপি আরো ছোট পলিটিক্যাল পার্টি। বাট দ্য প্রবলেম ইজ বিএনপি নেভার রিয়েলাইজড যে তারা কত বিগ। বিএনপিটা কেন জানি নিজেরা বুঝতে পারে না। এবং গুপ্ত সূত্রের যে ব্যাপারটা আপনি বললেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে, দেখুন, বিএনপি জামায়াতকে গুপ্ত বলছে, কথাটা কিন্তু মিথ্যে না একেবারে, এটা উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় না। কারণ আমরা জানি যে জামায়াত ইসলামী লোকজন বা শিবিরের লোকজন, বিভিন্ন স্পেশালি শিবিরের লোকজন বিভিন্ন জায়গায় তাদের আইডেন্টিটি লুকিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে মিশেছিল, সেজন্য হয়তো সেই কথাটা আসছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই ন্যারেটিভটা বিএনপি এবং ছাত্রদলের ভিতরেও ছড়িয়ে পড়ছে। জাস্ট এখনো কিন্তু আমাদের সামনে উদাহরণটা খুবই মানে জলজল করছে আওয়ামী লীগেরটা। এই আওয়ামী লীগ একসময় তাদের দলের সবাইকে, মানে অনেককে তারা সন্দেহ করতো শিবির হিসেবে। এই ধারণাটা তাদের প্রকট হয়েছিল 2014 সালের তথাকথিত ইলেকশনের পর থেকে। এবং এক পর্যায়ে দেখা গেল শিবির বলতে বলতে বা জামায়াত বলতে বলতে এমন একটা অবস্থা যে অনেক মানে খুবই বনাফাইড আওয়ামী লীগের, যাদের আওয়ামী লীগ সম্পৃক্ততা নিয়ে বা ছাত্রলীগ সম্পৃক্ততা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, তারাও একসময় ভয় পেয়ে গেল যে আমাদেরকে আবার শিবিরের কাতারে দিয়ে দেওয়া হয় কিনা। একই জিনিস এখন বিএনপিতে বা ছাত্র দলে চলছে। আমি তো বিএনপির সঙ্গে, মানে আমার ধারণা বাংলাদেশে গত 10-12 বছরে যে কয়েকজন সাংবাদিক ক্লোজলি অপোজিশন পলিটিক্স ফলো করেছে,
বিএনপি বা ছাত্রদল, আমি একদম বলতে পারি যে আই এম ওয়ান অফ দ্যাম। যদি আপনি 5 জন সাংবাদিকের কথা বলেন, আমি তাদের মধ্যে একজন। আমি ঘুরিনি বাংলাদেশের এমন কোনো জেলা নেই, প্রত্যন্ত জেলায় আমি ছাত্র দলের, বিএনপির বহু লোকজনের সাথে কথা বলেছি। আমার মোবাইল ফোন ভর্তি তাদের নাম্বার, তাদের অনেকের সঙ্গে আমার এখনো যোগাযোগ হয়। যে আকবর হোসেন, কিন্তু আপনার তারা কাছে এই আসবো এই আমি। আশঙ্কাটা তাদের মধ্যে তৈরি হয়েছে যে এইটা কিন্তু ভালো জিনিস না। আর জামায়াতও যে পলিটিক্সটা করছে, যে নিজেদেরকে আইডেন্টিটি লুকিয়ে রাখে, হ্যাঁ, সেটা আসলে ওটা জামায়াত এই ধরনের পলিটিক্স করলে হয় কি, আপনি কখনো মেইন স্ট্রিমে ওইভাবে এসে আপনি ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। আপনি অলওয়েজ একটা, ঠিক আছে, একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে থাকতে পারবেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনারা যেটা চান যে রাষ্ট্র ক্ষমতায় এসে আপনাদের আইডিওলজিকে আপনারা জি, এস্টাবলিশ জি, করতে, জনাব আকবর হোসেন, আমরা আপনারা সেটা কখনো করতে পারবেন না। আপনার কাছে আবার আসবো আমরা। আবিদুল ইসলাম খান, আপনার কাছে আবার যেতে চাই। আমরা একটা বিরতি নিব, তার আগে ছোট করে আপনার কাছে শুনে নিই। আসলে আলোচনা করবার অনেক আছে, আমরা যদি টু দি পয়েন্টে থাকি। যেই গত কয়েকদিনে যে ঘটনাগুলো আমরা দেখলাম, চট্টগ্রাম কলেজের যে সিটি কলেজের যে ঘটনা, সেখানে সহিংসতায় গড়ালো। থানায় যে অভিযোগ দায়ের করতে গেল দুপক্ষই, সেখানেও সহিংসতা বা হাতাহাতি মারামারিতে গেল। এক পর্যায়ে আমরা দেখলাম ছাত্রদল সভাপতি জনাব রাকিব, তিনি এসে পরিস্থিতি শান্ত করলেন। সাদিক কামিকেও দেখেছি, তাদের সিনিয়রদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। এই যে আপনারা বট আইডি, তারপরে ফটোকার্ড সন্ত্রাসের কথা বলছেন, এইগুলো নিয়ে আপনারা আইনগত কি পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত? এটি যদি আপনাদের যে অভিযোগগুলো, সেগুলোকে আপনারাই সমাধান করবেন, নাকি আপনারা রাষ্ট্রের কাছে বা প্রশাসনের কাছে গেছেন? সহিংসতার দিকে যাচ্ছে কিভাবে? দেখেন, ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে মানে আমাদের সামাজিক জীবনকে বিষিয়ে তোলা হয়েছে এক প্রকার। আমি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ টাইমস, যেটার হচ্ছে যে অফিস আছে অথেন্টিক মিডিয়া, ওটাও কিন্তু ডিউ ইনসাইডারের কপি করে আমাদের নামে গুজব ছড়িয়েছে। এখন ডিউ ইনসাইডার, ঢাবি কণ্ঠস্বর, এগুলো তো খুঁজতে খুঁজতে আমাদের সময় লেগেছে। আমি যে কারোর বিরুদ্ধে মামলা করতে পারবো না। সাদিক কায়েমের বিরুদ্ধে তো 2-1 দিন করার পর সাদিক কায়েম মামলা পর্যন্ত করে দিয়েছে। আমরা তো এখন পর্যন্ত ডিরেক্ট কারোর বিরুদ্ধে মামলায় যাইনি। আমি জিডি করেছি বাংলাদেশ টাইমসের বিরুদ্ধে। করার পরে সাংবাদিকতার নর্মসে যেটা পড়ে না, বাংলাদেশ টাইমস আমার সাথে সেই বিহেভ করেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছে, ইন্টারিমের কাছে সে সময় বিচার আমরা পাইনি। এই সরকার তো মাত্র 2 মাস হলো গঠিত হয়েছে। এবার আসেন, চট্টগ্রামে যে হামলা হয়েছে, আপনি যে বললেন, বলা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। ওই জায়গার ভিতরে যেহেতু আপনারাও রাজনীতি করতেছেন, আপনারা তো ছাত্র রাজনীতি করতেছেন, সেক্ষেত্রে ছাত্ররা বাদ দিয়ে এখানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। এক প্রকার ইন্টেলেকচুয়াল রাজনীতিটা আপনাকে বলতে পারেন, মারামারি কাটাকাটিতে নেই, গ্রাফিকের রাজনীতি। তো আপনার যদি খারাপ লাগে, আপনারা একটা গ্রাফিতি অঙ্কন করেন, কিন্তু আপনি তো সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে পারেন না। দেখেন, ছাত্র শিবিরের একটা ছেলের পায়ে যেমন আঘাত লেগেছে, ছাত্রদলের সাইয়েদ নামে একটা ছেলেরও মাথা দ্বিখণ্ডিত হওয়ার মতো পরিস্থিতি চলে এই গিয়েছে। আঘাতের দায় কি নিচ্ছেন আপনারা? আমাকে কথা বলতে দিতে হবে। নিঃসন্দেহে। হ্যাঁ, সাদিক কেমের হয়তো ওই শিবিরের ছেলেটার জন্য খারাপ লাগতে পারে, আমার শিবিরের ছেলেটার জন্য খারাপ লাগে, আমার ছাত্র দলের ছেলেটার জন্য খারাপ লাগে। কারণ 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি 2018 সালে বিএনপি ক্ষমতায় আসবে এই চিন্তাধারা করে রাজনীতিতে আসেনি। আমি 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে গেস্ট রুম গণরুমে যখন টর্চারের শিকার হয়েছি মানসিকভাবে, আমি সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি কাউকে না কাউকে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই জায়গা থেকে আমি রাজনীতি করতে এসেছি। সুতরাং এই ধরনের নোংরা রাজনীতির আবার আমাদের হাত ধরে সামগ্রিকভাবে ফিরবে, এটা কোনোভাবেই কাম্য নয়। যার ফলশ্রুতিতে কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমরা কোন দিকে অগ্রসর হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এই বিষবাষ্পটা কোথা থেকে আসলো? এই যে দেখেন, গতকালকে পাবনার ঈশ্বরদীতে আমরা ভারতে দেখি বিজেপি যে জয় শ্রীরাম বলে হামলা করে, গতকালকে পাবনার ঈশ্বরদীতে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ছাত্রদলের উপর হামলা করা, রামদা দিয়ে দৌড়ানো, রামদা হাতে তোলা, হচস্টিক হাতে তোলে ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করার দৃশ্য আপনি দেখেননি? অবশ্যই দেখেছেন। এই যে দেখেন, মানে ইসলামকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। কয়দিন পরে তো এই ইসলাম মৌলবাদ ত্যাগ খাবে গোটা বিশ্বের কাছ থেকে, শুধুমাত্র তাদের কারণে। এরপরে আসেন, লাস্ট একটু আমি এড করে দিই, 5 আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধের নামে যে ক্যাম্পাসে আমাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যে ধরনের মবক্রেসি তৈরি করা হয়েছে, যে 1, 2, 3, 4, খুব খারাপ লাগে প্রিয় জাতি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে থেকে স্লোগান উচ্চারিত হয়েছে, এখন আর আমার লজ্জা করে না। 1, 2, 3, 4 এটার ওইটা আমার, তারপর হচ্ছে যে টিনের চালে কাউয়া সাউয়া, এই ধরনের স্লোগান, এই ধরনের স্লোগান সাদিক কায়েমের ছেলেমেয়েরা দিয়েছে এবং ঢাবি কণ্ঠস্বর ইনসাইডার প্রতিনিয়ত গুজব ছড়িয়েছে, যেগুলোর প্রমাণ আমি দিয়েছি। এর কাছে শুনবো আপনার এই কথাগুলোর জবাব। ক্যাম্পাসগুলোতে হল দখল করছেন বিভিন্ন নামে, সাধারণ ছাত্র পরিষদ, বিভিন্ন কমিটি, ছাত্র প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি। এটি একটা আপনাদের রাজনৈতিক কৌশল, যেন ছাত্রদল জায়গা করতে না পারে।
এই বক্তব্যের জবাবে কি বলবেন? আচ্ছা, এই সব কিছুর আনসার হলো দায় দিয়ে দাও। রাকিব ভাই তার প্রেস কনফারেন্সে বলেছিল শিবিরের উপর দায় দিয়ে দাও, বাংলাদেশে যাই ঘটুক ওই শিবিরের উপর দায় দিয়ে দাও। চট্টগ্রাম সিটি কলেজের যে ঘটনা, সে ঘটনা যেহেতু আমি ওই এলাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সবগুলো ঘটনার একদম আদ্যপান্ত। সিটি কলেজের কিছু জুলাই গ্রাফিতি ছিল এবং কিছু পোস্টার ছিল, ওইখানে ছাত্রদলের আমাদের বন্ধুরা গিয়ে তার একটা ওয়ার্ড লিখেছে গুপ্ত। আচ্ছা, তাদের এটা লেখার স্বাধীনতা আছে, আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু আমি তার কাছে চাপাতি অথবা রামদা দিয়ে তাকে কুপাই আমার তার পায়ের জোড়াটা আলাদা করে দিব না, এমন কোনো ক্যাম্পাস আমরা চাই না। তো ওখানে যেটা হলো, গুপ্তা লেখার পরে ওখানকার চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে একটা ছবি তুলেছে ফেসবুকে, তার ফেসবুক ওয়ালে গেলে আপনি পাবেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, এই যে গুপ্ত লেগেছে, দ্যাটস গুড। এবং এখানে একটু বানান যে ভুল হয়েছে, বানানটা যদি ছাত্রদলের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাদের যদি বানানটা যদি একটু ঠিক হয় তাহলে সংগঠনের মর্যাদাটা আরেকটু বাড়ে। তো বানান ভুল করেছে, বানানটা এইভাবে হলে ভালো হয়, সুন্দর করে সে লিখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে যেই এখানে গ্রাফিতির পাশাপাশি যেই হচ্ছে আপনার পেস্টনগুলো ছিল, সেগুলো খুলে ফেলে ছাত্রদলের বন্ধুরা এবং তারা এখানকার কলেজ প্রশাসনের কাছে সেটা অভিযোগ করে কেন এটা খুলে ফেলা হয়েছে। তো এটা যখন অভিযোগ করে বের হচ্ছিল, তখন ওইখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছে, তারা ওইখানকার ছাত্র শিবিরের নেতাকর্মী শিক্ষার্থীদের উপর নৃশংসকারে তারা হামলা করে। হামলার পরে তারা এটার প্রতিবাদ করে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে আমরা দেখতে পেয়েছি ইতিহাসের ন্যাক্কারজনক একটা হামলা। ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, এই যে মির্জা ফারুক আপনি দেখতে পাচ্ছেন রামদা নিয়ে কীভাবে হচ্ছে দাঁড়ায় আছে, সাধারণ সম্পাদক ওমরগনি এমইএস কলেজ, সে ও কলেজে পড়ে না, এইভাবে হচ্ছে আমরা দেখতে পাই দেশীয় অস্ত্র হাতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এখানে সন্ত্রাসীরা। আমার এখানে পুরো ডিটেলস আছে, পলাশ, মির্জা ফারুক, এরপর সাদত হোসেন, অনেকের নাম আমি এখানে বলতে পারবো। তারা রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়ে, ইসলাম ছাত্র শিবির ওখানকার একটা ওয়ার্ডের সভাপতি আশরাফুল, তার পায়ের গোড়ালিতে আঘাত করে পুরো পাটাকে বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, এখন এই বিচ্ছিন্ন করার পরে যেই সন্ত্রাসী রামদা দিয়ে দিনে দুপুরে, যেটা পত্রিকায় এসেছে, কোপানোর পরও এখন পর্যন্ত তাকে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং ছাত্রদল তারা, আমার কাছে মনে হচ্ছে এই ধরনের অপরাধীদেরকে তারা দায় মুক্তি দিতে চাচ্ছে, তারা প্রকাশ্য রাজনীতির কথা বারবার বলছে। তা আমার কাছে মনে হয় ছাত্রদল প্রকাশ্য রাজনীতি মানে বোঝাই প্রকাশ্যে দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে অথবা বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপানো, যেটা আমরা কোর্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কোর্টের মধ্যে এভাবে বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপাইছে, সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেখতে পেয়েছি। এভাবে দেশের বিভিন্ন প্রান্তে এই দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, এগুলো দিয়ে দিনে দুপুরে কোপানো, এটা হচ্ছে তাদের কাছে প্রকাশ্য রাজনীতি। এবং এটির সাথে প্রকাশ্য রাজনীতি মানে আমরা তাদের মধ্যে বুঝি যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জুলাইয়ের পরে সেটা আমরা দেখতে পেয়েছি, সবাই এই জায়গায় একমত, নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে, কোনো আদবাই হলে থাকবে না। তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদবাই, যাদের সেশন হচ্ছে 2005-06, লজ্জা এটা একটা। 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা, উনি বলুক, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না, আমি আর না বলি। না, আমি আপনার কাছে আসবো। না, এইভাবে হয় না। এটা তো ন্যূনতম যদি ওনার দিয়েছে, এটা ছাত্রদের উপর দেন কেন? 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মব তৈরি করে। গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে, আবিদুল ইসলাম আপনার কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায়। না 36 জন আদবাই, এটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড, 36 জন আদবাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে, যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমনও আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে, তাদেরকে হলে দিয়ে তারা আদবাই তৈরি করে আবার সে হচ্ছে আবার অভিযোগ যে প্রকাশ্য রাজনীতি বলতে সন্ত্রাস করতে চান আপনারা, যেটি অভিযোগ করা হয় ছাত্র শিবিরের পক্ষ থেকে, যে 5 আগস্টের পর থেকে আপনারা নানাভাবে চেষ্টা করেছেন হলগুলো দখল করার, করতে পারছেন না বলে এই বিষয়গুলো সামনে আনছেন। হল দখলের রাজনীতিতে আসলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ কেন আসছে? দেখেন, 5 আগস্ট ঘটার পরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আধিপত্য সৃষ্টি করছে তারা হচ্ছে শিবির সাধারণ শিক্ষার্থীর নামে। 5 আগস্টের পরে বিকেল থেকে হলে যত শিবির আছে সবগুলোকে তুলে নিয়ে একসাথে ছাত্র প্রতিনিধির নামে মবক্রেসি করে একটা সাধারণ শিক্ষার্থী, কোনো রাজনৈতিক শিক্ষার্থীকে হলে উঠতে দেয় নাই। এরাই ছায়া প্রশাসন হিসেবে কাজ করেছে। আবুজর গিফারি মাহফুজ, জৌহল ছাত্রদলের সমাজসেবা সম্পাদক, তাকে চট থাপ্পড় মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার জসিমউদ্দিন হল, কবি জসিমউদ্দিন হলের যেই ছেলে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিল, পুলিশ তার বাসা তছনছ করেছিল, সেই সিফাত ইবনে আমিনকে জসিমউদ্দিন হলে ঢুকতে দেন, আমি নিজে গিয়েছি, শিবির তাকে ঢুকতে দেয় নাই। সুতরাং এই আধিপত্য শিবির 5 আগস্টের বিকেল থেকে শুরু করেছে। এবার যে আদুবাইয়ের কথা বলছে সাদিক কায়েম, আজকে অনেক গর্বের সাথে হয়তো বা এগুলো বলেন, কিন্তু মানবতা বোধ থাকলে এগুলো কখনো বলতেন না। আজকে যাদেরকে আদুবাই বলতেছেন, এরা শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের রাজনৈতিক, এদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে
দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে, ছাত্রলীগের কারণে এরা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। আপনার ভিসি নিয়াজ স্যার এগুলোকে ছাত্রত্ব একদিকে ফিরিয়ে দিয়েছে বিশেষ দৃষ্টিকোণ থেকে, একই সাথে তাদেরকে সিট দিয়েছে। তখন আপনি কেন বাধা দেন নাই স্যারকে? তাহলে এই মবক্রেসিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারও নাকি হচ্ছে মজলুম। ওকে, শোনেন না, কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন, আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেন।